ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে আবারও ক্লাস 11 সেমিস্টার 1 এর একটি প্রোজ গদ্য নিয়ে চলে এসেছি। গদ্যের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। চলো আজকে ইন্ট্রোডাকশন পার্টটা আমরা আলোচনা করি আজকের এই ভিডিওতে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের লেখক আর কে নারায়ণ। আর কে নারায়ণ লেখকের পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। অনেকটা বড় নাম, আমরা সংক্ষেপে আর কে নারায়ণ নামে ইনাকে চিনি। এই লেখকের সম্পর্কে আমরা এখন জানবো। তিনি ছিলেন একজন নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, এবং তিনি ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ লিটারেচার। তো তার যে সমস্ত নভেলস এর জন্য তিনি বিখ্যাত সেগুলি হলো সামি অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দ্য গাইড নভেলটির জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে, এবং তার শর্ট স্টোরি কালেকশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা বিখ্যাত সেটা হচ্ছে মালগুড়ি ডেজ, 1942 সালে পাবলিশ হয়েছিল। এবং তিনি বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। পদ্মভূষণ পুরস্কার 1964 সালে, পদ্মবিভূষণ পুরস্কার 2000 সালে। এবং এই লেখকের একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলো তিনি মেম্বার অফ রাজ্যসভা ছিলেন 1989 থেকে 1995 সাল পর্যন্ত তিনি মেম্বার অফ রাজ্যসভা ছিলেন। ইনি হচ্ছেন একজন লিডিং অথর অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অ্যালং উইথ মুলকরাজ আনন্দ রাজা রাও। আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যদি আলোচনা করতে যাই তাহলে অবশ্যই যে কয়টি নাম আমাদেরকে প্রথমেই নিতে হবে তাদের মধ্যে মুলকরাজ আনন্দ, রাজা রাও এবং আমাদের আজকের গল্পের লেখক আর কে নারায়ণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা চেয়েছিলেন আমাদের এই ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইন্ডিয়ান যে সমস্ত কাস্টমস ম্যানার্স গুলো রয়েছে সেগুলো ওয়ার্ল্ড লেভেলে পৌঁছে যাক, ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি বা রিকগনিশন পাক। সেজন্য তারা চেষ্টা চালিয়ে গিয়েছেন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিটাকে মাধ্যম করে সেই সংস্কৃতিটাকে ছড়িয়ে দিতে, এবং সেই প্রচেষ্টারই একজন পথচারী হচ্ছেন আর কে নারায়ণ। আমরা দেখব আর কে নারায়ণকে ইন্ডিয়ান চেকভ বলা হয়। আর কে নারায়ণ ইজ কল্ড ইন্ডিয়ান চেকভ। অ্যাটম চেকভ হচ্ছেন একজন রাশিয়ান রাইটার, মেনলি ড্রামাটিস্ট। তো তিনি চেষ্টা করেছিলেন তৎকালীন কন্টেম্পোরারি যে সোশ্যাল সিস্টেম সেইগুলিকে তুলে ধরার, এবং সেগুলোকে স্যাটায়ারের মাধ্যমে তিনি এক্সপ্রেস করতে চেয়েছিলেন ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা একটা নাটক খুব পরিচিত রয়েছে, দ্য প্রপোজাল, আগের সিলেবাসে ছিল, ক্লাস 12 এইচএসসি সিলেবাসে। তো এই নাটকটির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাটম চেকভ কিভাবে তিনি তৎকালীন রাশিয়ান সোসাইটিটাকে তুলে ধরেছিলেন, সেখানকার কাস্টমস ম্যানার গুলোকে তুলে ধরেছিলেন। মনে করা হয় আর কে নারায়ণ হচ্ছেন একজন এমন ইন্ডিয়ান রাইটার যিনি চেষ্টা করে গেছেন ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, ইন্ডিয়ান সোসাইটির যে কাস্টমস এন্ড ম্যানার্স সেইগুলোকে তার লেখার মাধ্যমে, ইংরেজি ভাষার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড একটা লেভেলে পৌঁছে দিতে এবং বিশ্বের কাছে একটা পরিচিতি লাভ করতে, উপস্থিত করতে বা তুলে ধরতে। তো তার এই প্রচেষ্টা অবশ্যই সফল হয়েছিল, এবং তার লেখালেখির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের কাছে প্রভাব বিস্তার করে সেটা হলো তার সেটিং। আর কে নারায়ণের লেখার সেটিং, সে সেটিংটা হলো মালগুড়ি। মালগুড়ি হচ্ছে একটা ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন, একটা শহর যে শহরটার কোনো অস্তিত্বই বাস্তবে নেই। এই শহরটা রিয়েল শহর নয়, এই শহরটা হলো ফিকশনাল, ইমাজিনারি একটা শহর, এবং এই শহরকে কেন্দ্র করেই তার নভেলস, তার শর্ট স্টোরি সমস্তগুলোই রিভলভ হচ্ছে, এবং আমাদেরকে এই শহরটা এতটাই আকৃষ্ট করে যে আমরা যেন এই শহরের সঙ্গে একাত্ম হয়ে যাই, যদিও এই শহরের কোনো অস্তিত্ব নেই। তো এই ছিল আর কে নারায়ণের সম্পর্কে, লেখক সম্পর্কে। এবারে আমরা জানবো গল্পটি সম্পর্কে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি হলো একটি থ্রিলার সাসপেন্স শর্ট স্টোরি, অর্থাৎ ছোট গল্প যার মধ্যে আমরা বলবো থ্রিলার অর্থাৎ চমক এবং সাসপেন্স অর্থাৎ রহস্য। পাবলিশড ইন নারায়ণস ফোর্থ কালেকশন অফ শর্ট স্টোরিজ ইন 1947 সালে আর কে নারায়ণের চতুর্থ গল্প সংকলনের মধ্যে এই গল্পটি রয়েছে। সেটিং আমি আগেই বলেছি, আর কে নারায়ণের ম্যাক্সিমাম নভেলস এবং শর্ট স্টোরিজ গুলো মালগুড়ি নামক একটা ইমাজিনারি টাউনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং এই গল্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। এখানেও সেটিং হলো মালগুড়ি নামক কাল্পনিক শহর। এবারে এই গল্পটির সঙ্গে অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটির সঙ্গে অ্যাস্ট্রোলজি ব্যাপারটি খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জানা উচিত
অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, না হলে এই গল্পটার মূল ভাবটাই কিন্তু আমরা বুঝতে পারবো না। তো অ্যাস্ট্রোলজি হলো ইট ইজ আ ফর্ম অফ ফরচুন টেলিং, অর্থাৎ একটা পদ্ধতি যার মাধ্যমে ভাগ্যকে আগে থেকে বলে দেওয়া যায়, ভাগ্য বলে দেওয়া বা ভবিষ্যৎবাণী করার একটা ফর্ম, একটা ধরন। ইট ইজ অরিজিনেটেড ইন অ্যানসিয়েন্ট ব্যাবিলনিয়া, প্রাচীন ব্যাবিলনিয়াতে এটা উৎপত্তি লাভ করেছিল, মানে এটার উৎপত্তি হয়েছিল প্রাচীন ব্যাবিলনিয়া থেকে। ইট ইন্টেন্ডস টু ফোরটেল অ্যান ইন্ডিভিজুয়ালস ফিউচার, এটা চায় একটা ব্যক্তির ভবিষ্যৎকে আগে থেকে বলে দিতে, বাই ড্রয়িং অ্যান্ড স্টাডিং, ছবি এঁকে এবং সেগুলোকে বিবেচনা করে বিচার করে, এ চার্ট, এক ধরনের ছক, যে ছকটাকে বলা হয় হরোস্কোপ। এই হরোস্কোপ শব্দটার সঙ্গে আমরা অনেকেই হয়তো পরিচিত। এই হরোস্কোপ বিভিন্ন নিউজ পেপারে বা ইন্টারনেটে আজকাল খুবই পপুলার। এই হরোস্কোপের সাহায্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের নিজেদের ভাগ্যকে বোঝার চেষ্টা করে বাই মিনস অফ অ্যাস্ট্রোলজি। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এবার যারা এই অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার, অর্থাৎ জ্যোতিষবিদ। আর বাংলায় অ্যাস্ট্রোলজি মানে হলো জ্যোতিষ, জ্যোতিষবিদ্যা, আর এটা হচ্ছে জ্যোতিষবিদ বা জ্যোতিষী। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই গল্পটার মধ্যে একটা অ্যাস্ট্রোলজার থাকবে, এবং অ্যাস্ট্রোলজারটাই হচ্ছে আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট বা নায়ক। ঠিক আছে, সেই অ্যাস্ট্রোলজারের একটা দিনের গল্প হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আমরা দেখবো এবং লাইন বাই লাইন পড়বো, সেখানে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করব। এবারে আমরা আসবো এই গল্পটার থিম নিয়ে আলোচনা করব। প্রথমে যে থিমটা রয়েছে সেটা হলো হিপোক্রিসি। হিপোক্রিসি শব্দের অর্থ হলো ষড়যন্ত্র, অর্থাৎ এই গল্পটার মধ্যে আমরা ষড়যন্ত্র লক্ষ্য করতে পারবো। আগেই বলেছি গল্পটা হলো থ্রিলার সাসপেন্স শর্ট স্টোরি, এবং তার মধ্যে হিপোক্রিসি মিক্সড হয়েছে, সুতরাং গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। রিভেঞ্জ মোটিভ, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা। আমরা জানি না, এখনো পর্যন্ত গল্পটা পড়িনি, এখানে কে কার জন্য কিভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, তার রিভেঞ্জ নেওয়ার মানসিকতা বা মোটিভটা কেন তৈরি হলো, সেটা আমরা গল্পটা পড়তে পড়তে দেখতে পাবো। আইরনি অফ ফেট, অর্থাৎ ভাগ্যের পরিহাস, ভাগ্য কিভাবে একটা মানুষের সঙ্গে পরিহাস করে এবং সেটা আইরনিক্যালি রিপ্রেজেন্টেড হয়েছে এই গল্পতে, আমরা দেখবো এই গল্পের মাধ্যমে। ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস, মানুষ কিভাবে অন্ধবিশ্বাস করে। অনেকে মনে করেন এই অ্যাস্ট্রোলজিটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসের জায়গা, মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, কারণ যারা অ্যাস্ট্রোলজার এই চার্ট ড্র করে বা স্টাডি করে, অর্থাৎ হরোস্কোপ বিচার করে বিবেচনা করেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেন। কিন্তু আর 5টা সাধারণ মানুষ যারা এইগুলোকে বিশ্বাস করে অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেই অ্যাস্ট্রোলজার আদৌ এই পড়াশোনায় দক্ষ কিনা সেটা না জেনে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে তাদের কাছে যান। ঠিক আছে, তো সুতরাং এখানে ব্লাইন্ড ফেথ একটা বিশেষ গুরুত্বপূর্ণ থিম। সুপারস্টিশন, অর্থাৎ কুসংস্কার, হ্যাঁ এটা সায়েন্টিফিক কি না সে ব্যাপারে আমার অন্তত জানা নেই, তবে যদিও বা সায়েন্টিফিক হয় বা না হয়, কিন্তু বর্তমানে আমাদের সমাজে, সোসাইটিতে যেভাবে এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা চলছে, সেটা কিন্তু অনেকটা সুপারস্টিশনের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অ্যাস্ট্রোলজাররা এমন কিছু কাজ করতে বলেন বা এমন কিছু জিনিস নিষেধ করেন, সেই জিনিসগুলো কিন্তু সুপারস্টিশনের সঙ্গে মেলে। আমরা এই গল্পের মধ্যে সেই জিনিসের কিছুটা ছোঁয়া পাবো, তাই এই গল্পের একটা নির্দিষ্ট বা বিশেষ থিম হচ্ছে সুপারস্টিশন। নেক্সট আসছে ফেলো ফিলিং। ফেলো ফিলিং মানে হলো সহকর্মী বা সহপাঠী বা কাছাকাছি যারা থাকে, সহবাস করে একসঙ্গে, সহবস্থান করে একসঙ্গে, এরকম মানুষদের মধ্যে একে অপরের মধ্যে যে ফিলিং, সহানুভূতিপূর্ণ সিম্প্যাথেটিক যে অবস্থা, সেটাই বলছে ফেলো ফিলিং। অর্থাৎ আমি এবং আমার বন্ধু, আমি আমার বন্ধুর জন্য একটা সিম্প্যাথেটিক ফিলিং আমার আছে, বা আমার বন্ধুরা আমার জন্য আছে, তো এটাকে বলা হচ্ছে ফেলো ফিলিং। আমরা এখানে দেখবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পের মাধ্যমে অ্যাস্ট্রোলজারের সঙ্গে ফেলো ফিলিং এর কি সম্পর্ক, এবং সেখান থেকে এই ফেলো ফিলিং থিমটা কিভাবে উঠে আসছে এই গল্পের মাধ্যমে, সেটাও আমরা দেখব। তো এই ছিল আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পের একটা ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আমি লেখক আর কে নারায়ণ সম্পর্কে আলোচনা করলাম, গল্পটা সম্পর্কে আলোচনা করলাম, অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার শব্দটা নিয়ে আলোচনা করলাম, এবং বিশেষ কিছু থিম নিয়ে আলোচনা করলাম। এবং এই থিমেটিক অ্যাসপেক্ট গুলো গল্পটা লাইন বাই লাইন পড়িয়ে দেওয়ার পরে শেষ বেলায় আমি মিলিয়ে দেখাবো যে এই থিমগুলো কিভাবে এখানে ফুটে উঠছে। তো তোমরা সঙ্গে থাকো, জুড়ে থাকো। এর পরের ভিডিওতেই আসছে লাইন বাই লাইন অ্যানালিসিস, সেটা শেষ করার পরে আমরা থিমেটিক অ্যানালিসিসে যাব, এবং শেষে হবে এমসিকিউ নিয়ে আলোচনা। সঙ্গে থাকো, শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।